সুপ্রিয় দর্শক মন্ডলী, বিসেফ ফাউন্ডেশনের তরফ থেকে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজকে করোনাকালীন সময়ে আমরা প্রতিদিন যে সমস্ত বিষয়গুলো আলোচনা করি সেই সমস্ত বিষয়ের সাথে আজকে আমরা নতুন আলোচনার বিষয়টি যুক্ত করেছি। সেটি হচ্ছে এই বিসেফ ফাউন্ডেশনের নাগরিক সংলাপ, আগামীর সুপারিশ কি। আগামী দিনগুলোতে বিসেফ ফাউন্ডেশন কি কাজ করতে পারে বা কি কাজ করা উচিত এবং সেটি নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে কথা বলার জন্য বিসেফ ফাউন্ডেশনের যে সমস্ত সদস্যরা আছেন তারা প্রত্যেকেই যুক্ত হবেন এবং এখন আমাদের সাথে যুক্ত আছেন যারা মহিদুল হক খান এবং ডক্টর তাজুল ইসলাম, তারা কথা বলবেন এবং আপনারা আপনাদের যে প্রশ্ন, আপনাদের যে সমস্ত সুপারিশ সেগুলো কিন্তু আপনারা লিখবেন এবং আপনারা লিখলে আপনাদের কথাগুলোকে নিয়েও আমরা এখানে আলোচনা করব। আর নতুন সদস্যরা এলে তারাও কিন্তু যুক্ত হয়ে যাবেন আজকের এই আলোচনা পর্বে। একটি কথা বলে রাখি যে আমাদের কাছে মানুষের একটা প্রত্যাশা দাঁড়িয়েছে। আমরা গত কয়েক মাস ধরে যে সমস্ত প্রোগ্রামগুলো করেছি সে সমস্ত প্রোগ্রামগুলোর কারণে অনেক রকমের আকাঙ্ক্ষা মানুষের ভিতরে জন্ম নিয়েছে। আবার এটাও সত্যি কথা যে মানে মানুষের এই আকাঙ্ক্ষার সাথে সাথে কিছু প্রয়োজনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে প্রয়োজনগুলো নিয়ে আমাদের আসলে কাজ করা উচিত। আমাদের এই আজকের এই আলোচনা মূলত এই বিষয়গুলোকে ভেবেই যে মানুষ আমাদের কাছে কি চাইছেন এবং আমরা কি করতে চাইছি। আমাদের সাথে যারা আছেন তারা প্রত্যেকেই বিসিএফ এর প্রতিদিন এবং তারা জানেন যে কিভাবে বিসিএফ কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং কিভাবে সামনের দিকের পরিকল্পনা তৈরি করতে হবে। তবে যেহেতু গণমানুষের সাথে আমাদের একটি সম্পর্ক আছে এবং তারা আমাদেরকে সবসময় পরামর্শ দেন এবং আমাদেরকে ভালোবাসেন, অতএব তাদের আকাঙ্ক্ষার জায়গাগুলোকেও আমরা কিন্তু আমাদের পরিকল্পনার ভিতর যুক্ত করতে চাই। তো দর্শক মন্ডলী, আমাদের এই আলোচনা চলবে ঘন্টাখানেক ধরে এবং এর মধ্যে আমাদের আরো অনেক সদস্য যুক্ত হবেন। এই মুহূর্তে ডক্টর তাজুল ইসলাম আছেন এবং মহিদুল হক খান আছেন। আজকের এইটা সঞ্চালনার কোনো বিষয় না, এটি একটি কৃষি আড্ডার মতো হবে এবং এই আলোচনা মহিদুল হক খান এবং ডক্টর তাজুল ইসলাম মিলেই শুরু করবেন এবং তারপরে নিশ্চয়ই আরো অন্যরা যখন আসবেন তারাও এই আলোচনায় যুক্ত হবে। আমি প্রথমেই মহিদুল হক খানকে অনুরোধ করব প্রাথমিক বক্তব্য দেওয়া এবং তাজুল ইসলাম সাহেবের সাথে কথা বলা এবং আপনাদের আড্ডা আপনারা আপনাদের মতো করে পরিচালনা করুন। আমি পেছন থেকে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আছি। ধন্যবাদ দর্শক মণ্ডলী। শুরু করছেন জনাব মহিদুল হক খান, বিসেফ ফাউন্ডেশনের সহ সভাপতি। আচ্ছা রেজা ভাই, একটা প্রশ্ন আপনাকে, সেটা হলো জি, সুতরাং কমেন্টস গুলো যারা যে করবেন সেটা তাজিল ভাই কি দেখতে পান? মহিদুল ভাই বলেন। হ্যাঁ, তাজিল ভাই কি দেখতে পান? আর যে কমেন্টস গুলো আসে আমি কিন্তু এখানে ঢুকলে দেখতে পাই না, আমি শুনতেছি, এখানে ঢুকলে দেখি না। না, কমেন্টস গুলো আমি দেখতে পাই না, মানে দর্শকদের কমেন্ট, আমি কমেন্টস গুলো আপনাদের জন্য ডিসপ্লে করব। আপনারা আলোচনা শুরু করুন, আমাদের আলোচনা কিন্তু শুরু। আচ্ছা ঠিক আছে, দর্শকদের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। দর্শকরা দেখলে আপনিও দেখবেন, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, ধন্যবাদ। কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। দর্শকদের আমি একটা কথা বলে আমি তাজিল ভাইকে কথা বলে তাজিল ভাইকে দিচ্ছি। আমি যেটা বলতে চাই যে আমাদের আজকের যে অধিবেশন, আজকে যেটা অনুষ্ঠান, সেটা হলো যে আমাদের রেগুলার এত রহমান খান মিটান যিনি থাকেন শুরু করেন, সেটা উনি একটা ব্যস্ততার কারণে উনি নাই। আমাদের উপর একটা দায়িত্ব আসলো, এতে আমরা আশা করছি যে খুব শিগগিরই আমাদের সভাপতি মহোদয় তিনি যুক্ত হবেন ইয়ে থেকে, জয়নুল আবেদিন সাহেব। উনি তো প্রতিদিন এখানে ভোর রাত সেখানে, সুতরাং উনি যুক্ত হন। একটু দেরি হয় বা ঘুমিয়ে থাকেন বা একটু অসুবিধা হয় মাঝে মাঝে, তবে উনি মোটামুটি প্রতিদিন আমাদের সঙ্গে যুক্ত হন। উনি যুক্ত হলে উনি হয়তো বা সেটা সঞ্চালনা করবেন। তার আগ পর্যন্ত আমরা যেহেতু সময় হয়ে গেছে, আমরা 5টার সময় আমরা শুরু করি। আমরা অনেকেই যারা আমাদের সঙ্গে থাকেন নিয়মিত তারা হয়তো দেখছেন, তারা তাদের প্রশ্নগুলো রাখবেন এবং সেগুলো অনুযায়ী আলোচনা হবে। তার আগে আমরা হয়তো সামগ্রিকভাবে একটু আলোচনা করতে পারি। আমি যেটা বলতে চাই বিশেষ করে যে আমাদের আলোচনাটা যেটা করি এটা একটা বিশেষ উদ্দেশ্যে করা। আপনারা জানেন যে আমরা নিরাপদ খাদ্যের উপরে আমাদের এই সংগঠনটা নিরাপদ খাদ্যের দাবি নিয়েই বা আকাঙ্ক্ষা নিয়েই প্রতিষ্ঠিত এবং এই যে করোনাকালীন সময় আমরা যে শুরু করেছিলাম অনলাইন আলোচনা, যেহেতু নিরাপদ খাদ্যটাই শুধু না, অনেকগুলো বিষয় সেখানে যুক্ত হয়েছে, অনেক ইমার্জেন্সি ইস্যুস গুলো সেখানে সামনে এসছে। আমরা সব সামগ্রিক কৃষি এবং খাদ্য নিয়ে কথাগুলো বলছি এবং এর বিভিন্ন যেহেতু তাৎক্ষণিক যে সমস্যাগুলো সামনে আসে, বাজেট যখন আসলো বাজেট নিয়ে কথা হলো বা অন্যান্য আরেকটা পলিসি লেভেলে যেসব
কিছু সরকার ইন্টারভেনশন করছেন, সেগুলো যখন আসে সামনে আমি সেগুলো নিয়ে আলাপ করি। এবং শুধু আলাপ করি তাই নয়, এই যে আপনাদের যে আমাদের আলাপ এবং আপনাদের যে প্রশ্ন, সেগুলোর ভিত্তিতে আমরা কিছু সুপারিশমালা তৈরি করেছি এবং সেগুলো মাঝে মাঝেই আমাদের যারা কর্তা ব্যক্তি যারা আছেন, সরকারের প্রশাসনের সঙ্গে আছেন, উচ্চতর পর্যায়ে আছেন, মন্ত্রী মহোদয় আছেন, তাদের কাছে আমাদের প্রেসিডেন্টের মাধ্যমে এবং আমাদের অন্যান্য যারা মেম্বার আছেন তাদের মাধ্যমে এবং সংগঠনের মাধ্যমে আমরা সেগুলো তাদের কাছে পৌঁছে দিই। এবং তার কিছু কিছু অ্যাকশন হয়, অবশ্যই ঠিক, আবার হয় না, সেটাও ঠিক। শুধু আমরা চাই যে আমরা আপনাদের সবার একটা প্ল্যাটফর্মের আলোচনার যে বিষয়বস্তু সেগুলো এবং সিদ্ধান্তগুলো আমরা তাদের কাছে পৌঁছে দিতে। এখন আমি কথা না বাড়িয়ে আমি বোধহয় তাজুল ভাইকে বলতে পারি, ডক্টর তাজুল ইসলাম, উনি একজন বিশেষজ্ঞ মানুষ, আমাদের বিসিএফের একজন সক্রিয় সদস্য। আপনি যদি বলেন যে যারা আমাদের যে এ পর্যন্ত আমরা যে একটুকু করলাম সে বিষয়ে একটা কোনো সামারি কি দিতে চান, বা অন্য কিছু আপনার যেটা ইচ্ছা হয়, যেটা মনে করেন যে আমার দর্শকদের ইন্টারেস্ট বিষয়, সেটা আপনি বলতে পারেন। আপনাকে আমি ফ্লোর দিচ্ছি, তাজুল ভাই। থ্যাংক ইউ। তাজুল ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা তো গত 2.5 মাস যাবৎ টকশো চালিয়ে যাচ্ছি এবং আমাদের নাগরিক মতামতগুলি আমরা পাইতেছি, কিন্তু এখন আমরা চাইতেছি একটা স্ট্রিমলাইন করতে, যেখানে নাকি আমরা আমাদের বিভিন্ন টপিকে আমরা আলাপ করব, কন্টেম্পোরারি টপিক আসলে সেটাও করব, কিন্তু কথা হলো যে একটা লাইন যদি আমাদের থাকে, গাইডলাইন থাকে, তাইলে আমরা হয়তো আরো সমাজের অনেক বেশি ইয়া করতে পারবে, উপকার হবে এই জিনিসটা। আমি যেটা সাজেস্ট করতেছি যে কিছু থেমেটিক এরিয়া, এটা নিয়ে যদি আমরা আলাপ করা শুরু করি, আমার মনে হয় সেই ধারাবাহিকতা আমরা যাইতে পারি। প্রথম ধরুন আমাদের সেফ ফুডের উপরে বা ফুডের পলিসির উপরে আমরা আলাপ করতে পারি। এতে সেফ ফুড কেমন ভাবে থাকবে এটার একটা পলিসি আমরা চিন্তা করি। সেকেন্ড হলো যে সেফ ফুড প্রোডাকশনের উপর আমরা কাজ করতে পারি। থার্ড হলো আমাদের ভ্যালু চেইন, এই সেফ ফুডের যে ভ্যালু চেইনটা কিভাবে ডেভেলপ হবে, কিভাবে আগে যেতে পারি, সেই জিনিসটা আমরা চিন্তা করতে পারি। এন্ড ফোর্থ হলো কি না, আমরা তারপরে আমরা তো হ্যাঁ করেছি, এইগুলি আলাপ করছি, কিন্তু আচ্ছা ভবিষ্যতের জন্য আমাদের ভাবনাগুলো হয়তো আপনি বলেন। সেটাই ভবিষ্যতের ভাবনাগুলি। এটা আপনার সেফ ফুড সারা তো আমরা ভাবনাতে আপাতত যাবো না। প্রথম হলো আমাদের সেফ ফুড, ফুডের উপর আমরা আলাপ করতে পারি, কিন্তু আমাদের এমফেসিস থাকবে সেফ ফুডের উপরে। এখন পলিসির বেলায় ওই সেফ ফুডের পলিসি নিয়ে আমরা প্রথম চেষ্টা করব, সাথে যদি ওভারঅল পলিসি যদি আসে ফুডের পলিসি, সেটাও আমরা আলাপ করব। আর সেকেন্ড কেস যেটা হলো যে আমার সেফ ফুডটা কিভাবে প্রোডাকশন হবে, হ্যাঁ সেই ফুডটাকে আমরা ফোর্টিফাইড করার জন্য কি করতে পারি, ভবিষ্যতে আমাদের সেই ফুডের ভ্যালু চেইনটা কি ধরনের আলাপ করতে পারি, এই ধরনের চিন্তা নিয়ে না আমরা পরবর্তী টাইমে প্রোগ্রাম করতে পারি। আর ফাইনালি হলো কি না আমাদের আমি আনিসুর রহমান ভাই দূরে থেকে আছেন, উনি ফেসবুকের মাধ্যমে যুক্ত আছেন, আমি ওনাকে অনুরোধ করছি এখানে আসার জন্য। আপনাকে লিংক দিয়ে আছে, শুনতে পাচ্ছেন? আপনি আনিস চলে আসেন এখানে যুক্ত হওয়ার জন্য আমি অনুরোধ করছি। হ্যাঁ জি বলেন ভাই। আর ফাইনালি হলো কি না আমাদের এই যে সেফ ফুড প্রোডাকশন করতে ফার্মারের কি বা কৃষকের বা যারা ভোক্তা তাদের কি প্রবলেম হচ্ছে, এই ফাইনাল এই 4টা থিমেটিক এরিয়া নিয়ে যদি আমরা আরম্ভ করি, তাহলে আমার মনে হয় ভবিষ্যতে আমরা আরো বেশি কন্ট্রিবিউট করতে পারবো। আচ্ছা, আমরা যে ইতিমধ্যে যে কাজগুলো করেছি সে বিষয়ে কি আপনি কোনো ধারণা দেবেন? এখন যে কাজগুলি আমরা করেছি সেইগুলি তো মোটামুটি আমরা এখানে যারা আমরা আসি, আমাদের রেগুলার অনেক ভিজিটার ভিউয়ার আছে, অনেকেই জানে। তবে আমাদের এই পর্যন্ত মনে করেন আমরা যে এই কৃষি এগ্রিকালচার পলিসি নিয়ে আমরা অনেক করছি, আমরা ভ্যালু চেইনের উপরে কাজ করেছি, আলাপ করেছি, এবং পরবর্তী সময়ে আমাদের এই যে ফুডের যে ইয়াটা আছে,
সেই ফুড প্রোডাকশন বা রক্ষণাবেক্ষণের জন্য যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি নিয়ে আমরা আলাপ করেছি। গভর্নমেন্টের কি পলিসি সাপোর্ট দেওয়ার দরকার, সেইগুলি আমরা আলাপ করেছি। এখন ভবিষ্যতে যেটা আসবে, যেটা সামনে আমাদের ইস্যুগুলি চলে আসবে, সেটা মনে করেন এই যে করোনা ভাইরাস চলে গেলে আমরা আশা করতেছি ইনশাল্লাহ হয়ে যাবে, এখান থেকে টিকা আবিষ্কার হয়ে যাবে খুব জরুরি। এটা চলে গেলে একটা নতুন একটা অর্ডার হবে, ফুড পলিসির উপরে হবে, ফুড সেফ ফুডের উপরে মানুষের একটা ধ্যান ধারণা নতুন চলে আসবে। মানুষ অনেকেই কিছু শিখে ফেলছে এখন কিভাবে আগাইতে হয়। এইটাকে আমরা স্ট্রিমলাইন করতে পারি, যে এই যে আমার এখন নতুন ওয়ার্ল্ড অর্ডার হয়ে যাবে। আমি যেটা বুঝতেছি, আমেরিকানরা না এখন নৈরাজ্যে পড়তেছে, জাপানিরা নৈরাজ্যে পড়তেছে, ব্রিটিশ বা ইউরোপিয়ানরাও নৈরাজ্যে পড়তেছে। কিভাবে ফুডটাই হলো কিন্তু এখন প্রোডাকশনের সবচেয়ে মেইন একটা এরিয়া বর্তমানে হলো সারা দুনিয়াতে, এটা ফুড। এখন ফুডের পরবর্তী টাইমে আসবে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, তারপর আসবে অন্যান্য সেক্টরগুলি। এইগুলি মানুষ এখন অনেক সচেতন হয়ে গেছে, স্বাস্থ্য সম্পর্কেও সচেতন হয়ে গেছে। ভবিষ্যতে মানুষের যে কি খাওয়া হচ্ছে, কি ফুড নিচ্ছে, কি মেডিসিন নিচ্ছে, এই উপরেও মানুষের এখন কিছু সচেতনতা বেড়ে। আমাদের সেই আলুকে ভবিষ্যতে হয়তো আমরা আরো আগে যেতে পারি। আর আর সবচেয়ে বড় যে বলেন বলেন বলবো এখন এই আপনি বলতে চাচ্ছেন, বলেন। না, আমি বলতে চাচ্ছিলাম যে আপনি জানেন যে আমি বাংলাদেশ পরিবেশ আন্দোলন। হ্যাঁ, আনিস ভাই আসছেন। আনিস ভাই ধন্যবাদ আপনাকে। আসেন, আপনার কথা শুনবো। আমি জাস্ট তাজিল ভাই কথা বলছিলেন, বিশেষ করে আমরা যেগুলো করছি আমাদের আকাঙ্ক্ষার কথা আপনি বলবেন। আমি একটা জাস্ট প্রসঙ্গক্রমে বলছিলাম যে আমার ব্যক্তিগতভাবে এবং আমাদের অনেকেই আমাদের সঙ্গে আছেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন। আমরা সবাই পরিবেশবাদী মানুষ, তবে সংগঠন হিসাবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন আপনারা জানেন মাদার অর্গানাইজেশন, এবং সেখানে আমাদের মধ্যে অনেকেই আছেন, বিসিএফ এর অনেকে আছেন। সেখানে একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখানে একজন বিশিষ্ট ব্যক্তি তিনি বলছিলেন আশঙ্কার কথা যে আমরা জাতিগতভাবে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে যে সিচুয়েশনাল অ্যাডভান্টেজ যেগুলো হয়, মাইক্রোফোনটা একটু অফ করে রাখেন যদি কেউ কারো। যেটা বলছিলাম যে আমরা যে আমাদের জাতি হিসাবে আমাদের যে সুযোগ আসে মাঝে মাঝে, সবসময় কিন্তু পরিবর্তনের সুযোগ আসে না। এমন একটা ক্রাইসিস মোমেন্টের থেকে কিন্তু তারপর সুযোগটা তৈরি হয়। কিন্তু আমরা যেমন স্বাধীনতা যুদ্ধে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, 30 লক্ষ লোক মারা গেছে, অনেক মায়ের বোনের ইজ্জত হারাইছে, এবং আমরা নানা ধরনের একটা স্বাধীন দেশ পেলাম। কিন্তু তারপরে সে দেশটা যে গঠনের প্রক্রিয়ায় যেভাবে আমাদের এগুলোর কথা ছিল সবাই মিলে, আমরা কিন্তু পারি নাই, তার সুফলটা আমরা পারি নাই। একটা মাঝপথে মুখ থুবড়ে পড়লো, তারপরে আবারও দীর্ঘ সময় যাবত করার পরে 90-এ কিন্তু আর একটা উত্থান হলো। একটা আমাদের বলা হয় যে রাজনৈতিক ভাবে আমরা একটা পরিবর্তন হলো, এবং সেটা জনমানুষের খুব একটা সংগ্রামের মাধ্যমে পরিবর্তনটা হলো। এবং তখন কিন্তু অনেক প্ল্যান প্রোগ্রাম হয়েছিল যে আমরা কিভাবে চালাতে, যে একবার ভুল হয়েছে স্বাধীনতার সময়, আমরা 90 সালে আমরা আরেকবার রিভিজিট করতে পারলাম। কিন্তু তারপরেও দেখা গেল যে আমরা সেই অ্যাডভান্টেজ গুলো সেগুলো নিতে পারি না। অনেকে হয়তো বলেন যে অনেক অর্জন হয়েছে, কিন্তু অনার্জনটা অর্জনের চেয়ে খুব কম না। আমরা যতদূর যেতে পারতাম, যতদূর পৌঁছাতে পারতাম, সে অনুযায়ী কিন্তু আমরা পারি নাই, অবশ্যই আমার মনে হয়। এখন সেক্ষেত্রে একজন বলছিলেন যে আমরা যদি এখনই ঠিকভাবে না নিই, আমরা যদি ঠিক মতো জাতিগতভাবে সম্মিলিতভাবে আমরা যদি এমন কিছু সিদ্ধান্ত না নিতে পারি, রাইট স্টেপ না নিতে পারি, তাহলে এমন হবে যে কোভিড চলে যাওয়ার পরে 5 বছর পরে আমরা একই ধরনের বলবো যে আমরা এই অ্যাডভান্টেজটা নিতে পারিনি, পরিবর্তনের যে একটা তৈরি হয়েছিল সেটা আমরা গ্রহণ করতে পারিনি। সেইটা যদি না করতে হয়, ওই রকম একটা থেকে আমাদের এখনই
একটু গভীরভাবে চিন্তা ভাবনা করা এবং তার একটা প্রস্তুতিমূলক মানে প্রোটেক্টিভ একটা মেজার্স নেওয়া দরকার। সবাই মিলেই এখনই সংগঠিত হওয়া দরকার, এরকম যাতে পরবর্তী সময় আমাদেরকে বলতে না হয় যে আমাদের একটা কোভিড এর সময় আমাদের একটা সুযোগ সৃষ্টি হয়েছিল, কিন্তু সেই সুযোগগুলো আমরা গ্রহণ করতে পারিনি সঠিকভাবে। সুতরাং সেই জন্য আমি যেটা বলতে চাই, আপনাদের যারা লিডার আছেন, যারা দেশে একসময় অনেক বড় বড় দায়িত্ব পালন করেছেন, আমরা হয়তো সেই দায়িত্বে নাই অনেকেই, কিন্তু আমরা চাই যে অন্তত সবাইকে আহ্বান জানাতে, সাধারণ মানুষকে, যারা যেখানে আছেন ক্ষমতাশীল মানুষ আছেন, যে আমরা আসুন সবাই মিলে আমরা এমন একটা জায়গায় করি যে আমাদের এখনকার যে সিদ্ধান্তগুলো নেওয়ার কথা, মানে যেটা কালোজয়ী হবে, যেটা হিস্টোরিক হবে, সেই সিদ্ধান্তগুলো নিতে আমরা কিছু সাহায্য করি জাতিকে। সেখানে একটা জাতীয় সংগঠন হিসাবে আমরা আমি আমার আকাঙ্ক্ষা ব্যক্ত করলাম। এখন আমাদের আছেন, আমাদের সঙ্গে আর কে যুক্ত আছেন, আমাদের বোধহয় আমি দেখতে পাচ্ছি শাকিল মিলাদ মোর্শেদ এবং আনিসুর রহমান সাহেব যুক্ত হয়েছেন। আমাদের প্রেসিডেন্ট সাহেবকে আমরা এখন দেখছি না। আপনারা যদি কে কথা বলবেন, আমার মনে হয় যে শাকিল মিলাদ মোর্শেদ যদি আগে বলতে চান আপনি বলতে পারেন। আমাদের ওপেন ডিসকাশন, আপনি জানেন আজকের সাবজেক্ট যে আমরা কি করতে চাই, আমাদের যে বর্তমানে যে আমরা আছি বর্তমান পরিস্থিতিতে আমাদের কাছে আকাঙ্ক্ষাটা কি সাধারণ মানুষের। আমরা অনেকদিন যাবত অনুষ্ঠান করছি, সেখানে একটা ওপেন ডিসকাশন এবং আমাদের কথাবার্তা, আমরা কি অর্জন করলাম, আমরা সামনে কোথায় পথ চলা এবং অন্যদের আশা আকাঙ্ক্ষা, এগুলো নিয়ে আজকে আলোচনা। যদি মিল্লাত সাহেব একটু যদি আমাদেরকে কিছু বলেন, তারপরে আনিস ভাই। জি ধন্যবাদ মোহিত ভাই। আমার মনে হয় যে আজকের এই আলোচনাটা খুবই দরকারি, এই কারণে যে আমরা যে আলোচনাগুলো অনেকদিন ধরে করছি সেটা একটা কনসলিডেশন দরকার। তাজুল স্যারের কথা শুনলাম, আমার মনে হয় যে ওনারা তো অনেক অভিজ্ঞ। আমি শুধু দুটো বিষয়ে আমি গুরুত্ব দিতে চাই আসলে, যে আমরা যে কোভিড সিচুয়েশনে আছি, সেই কোভিডের কি অপরচুনিটি গুলো তৈরি হয়েছে আমাদের সামনে, সেই অপরচুনিটি গুলোকে যদি আমরা ঠিক মতো চিহ্নিত করতে পারি তাহলে কিন্তু আমরা সেটা কাজে লাগাতে পারবো। আমার কাছে মনে হয় যে একটা প্রথম অপরচুনিটি হচ্ছে যে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের জন্য যে মানুষের সম্পৃক্ততার যে বিষয়টি ছিল আমাদের মানুষের মধ্যে একটা। হ্যালো, কি বলেন? হ্যালো, তো আমরা আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা ইমপ্রেশন ছিল এক সময় যে সবাইকে শহরমুখী হতে হবে, শহরে অনেক রকম উন্নয়ন আছে, অথবা আমাদেরকে বিদেশমুখী হতে হবে। এই যে একটা টেন্ডেন্সি ছিল, যেটা আমাদের গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে হঠাৎ করে গ্রামীণ অর্থনীতিতে হঠাৎ করে আমাদের অনেক রকমের একটা বড় শখ হিসাবে এক সময় সেটা আমাদের। আমাকে শুনতে পাচ্ছেন মোহিত ভাই? ফোন আসছিল, শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি না। তো আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে কোভিড এর কারণে অনেক নেগেটিভের মধ্যে একটা পজিটিভ জিনিস হচ্ছে যে অনেক মানুষ কিন্তু গ্রামে ফিরে যাচ্ছে। সুতরাং তারা আবার আমাদের যে গ্রামীণ যে অর্থনীতি সেটার উপরে ভিত্তি করে কিন্তু তারা তাদের লাইভলিহুডকে কল্পনা করছে, চিন্তা করছে, পরিকল্পনা করছে। সুতরাং এই সুযোগটিকে যদি আমরা ঠিক মতো কাজে লাগাতে পারি, যে এই যারা ফিরে এসছে তাদের মধ্যে অনেক রকমের দক্ষতা আছে, অনেকের কাছে হয়তো পুঁজি আছে, অনেকের অনেক অভিজ্ঞতা আছে। এই সবাই এই দক্ষতা, অভিজ্ঞতা, পুঁজিকে যদি আমরা কাজে লাগিয়ে আমাদের গ্রামীণ অর্থনীতিটাকে যদি আমরা একটু শক্তিশালী করতে পারি, তাহলে এটা আমাদের ভবিষ্যতের জন্য যেমন আমাদের একটা রেজিলিয়েন্ট নেশন হিসাবে আমাদেরকে প্রতিষ্ঠিত করবে, একই সাথে আমাদের অন্য যে আমাদের একটা অর্থনৈতিক ভিত্তি তৈরি করবে। এটা একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের বিসিএফ এর সাথে যে বিষয়টি সরাসরি সম্পৃক্ত, সেটি হচ্ছে নিরাপদ খাদ্যের যে উদ্যোগ বা যেই কর্মসূচি আমরা নিয়ে এগিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ ছিল মানুষকে এই ব্যাপারে কিভাবে আমরা সচেতন করব, মানুষ কিভাবে তাদের নিরাপদ খাদ্যের ব্যাপারে তাদের আগ্রহ তৈরি হবে। কারণ একটা সময় ছিল
যখন অনেক ছোট ছোট উদ্যোগ ছিল যারা নিরাপদ খাদ্য তৈরি করছিল, তাদের কাস্টমার বেসটা ছিল না। কিন্তু এখন এই কোভিড এর কারণে কিন্তু একটা বিশাল একটা সচেতনতা তৈরি হয়েছে মানুষের মধ্যে, যে সবাই নিরাপদ খাদ্য খেতে চায় এবং সবাই পুষ্টিকর খাদ্য খেতে চায়। সুতরাং এই যে এই এইটি আরেকটি সুযোগ আমাদের সামনে, যেখানে একটা ইনবিল্ড একটা অ্যাওয়ারনেস যেটা তৈরি হয়েছে, এটাকে কাজে যদি লাগাতে পারি আমরা, তাহলেই আমাদের ভবিষ্যতে এই যে নিরাপদ খাদ্য এবং পুষ্টিকর খাদ্যের যে আন্দোলন, এটাকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি জাহিদ ভাইকে দেখতে পাচ্ছি, ওনাকে ডাকতে পারেন। আচ্ছা, আমি জাহিদ ভাই না থাকলে কি আমি বলি নাকি? হ্যাঁ, ওকে রাজুল ভাই, বলেন। রাজুল ভাই কি আপনি মনে ভাই আমি শুনতেছি, আমার বুদ্ধি কম তো, ওই জন্য শুনি আগে। আচ্ছা, তা আনিস আপনি বলেন। আচ্ছা, আজকে যারা আলোচনায় রয়েছেন, মইদুল ভাই, রাজুল ভাই, টিম ভাই এবং যারা শুনছেন সবাইকে স্বাগত জানাই। আমি একটু 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 ব্যাক থেকে বলতে চাই যে আমাদের দেশে মার্চ মাসের 8 তারিখে করোনার প্রাদুর্ভাব দেখা গিয়েছিল এবং তারপরে ক্রমান্বয়ে আমাদের মানে স্বাস্থ্য খাতের অবস্থা, আমাদের কৃষি খাতের অবস্থা জটিল থেকে জটিলতর হওয়া শুরু হয়েছিল। আমাদের মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়েছিল, আমাদের ট্রান্সপোর্টেশন রেস্ট্রিক্টেড হয়েছিল, আমাদের গ্রাম থেকে খাদ্য আসাটা, খাদ্যের সাপ্লাই চেইনটা প্রায় ভঙ্গুর অবস্থায় চলে গিয়েছিল। এমন সময় আমরা 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 আমাদের বিসেফ ফাউন্ডেশন থেকে প্রায় গত 2.5-3 মাস ধরে আমরা এই অনলাইন টক শোটা শুরু করছি। একটা জিনিস আমি একটু বলতে চাই যে কোভিড-19 বা করোনা এর অনেক খারাপ গুণ আছে, কিন্তু এদের একটা ভালো গুণও আমরা দেখতে পেয়েছি, যে এই দুর্দিনে এসে কিভাবে আমরা কোভিড অবস্থাকে মোকাবেলা করব, কিভাবে আমরা কৃষিকে মোকাবেলা করব, কিভাবে আমরা কৃষকের পণ্যকে শহরে নিয়ে আসবো, মার্কেটিং করব, কৃষকের সক্ষমতা বাড়াবো, এই বিষয়ে নতুন নতুন ধ্যান ধারণা যেগুলো হয়তো আমরা আগে ভাবতামও না, বাট এই ভাবনাগুলো আমাদের চলে এসছে। এবং এর ফলে একটা জিনিস হচ্ছে যে আমরা বর্তমান পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য চেষ্টা করছি এবং কোভিড পরবর্তী সময় কি ধরনের কৃষিটা হতে পারে সেই ধরনের আলোচনাগুলো আমরা ইতিমধ্যে করে ফেলেছি। আমাদের আমাদের মানে পরম সৌভাগ্য এরটে যে আমাদের এই দীর্ঘ 2.5 মাস 3 মাসের আলোচনায় আমরা বহু বিজ্ঞজনকে আমাদের সাথে পেয়েছি। প্রতিদিন অনেকেই আমাদের সঙ্গে যুক্ত থাকেন, তাদের মতামত দেন, তাদের প্রশ্ন দেন এবং এইগুলো নিয়ে আমরা খোলামেলা কথা বলেছি। আমরা কথা বলেছি আমফান নিয়ে, আমফানের দুর্যোগ নিয়ে আমরা কথা বলেছি, কোভিড সময়ে হাওড় অঞ্চলে বোরো ধান কাটা নিয়ে আমরা কথা বলেছি, কিভাবে আমনের ফলন ভালো হতে পারে। আমরা কথা বলেছি বন্যা নিয়ে, কিভাবে বন্যার প্রতিরোধ করতে পারি। আমরা কথা বলেছি আউশ ধানের চাষাবাদ নিয়ে, আমরা কথা বলছি ডালের চাষ নিয়ে। এমন কোনো জায়গা নাই যে জায়গাগুলোতে আমরা বিশেষ এই মুহূর্তে মানে এই করোনাকালীন সময় আমাদের টক শোতে আমরা কথা বলিনি। এবং আমরা খুব আশান্বিত যে আমাদের সঙ্গে প্রতিদিন আমাদের সঙ্গে থেকে আমাদেরকে উৎসাহ জুগিয়েছেন আমাদের বিজ্ঞজনেরা, আমাদের সুধীজনেরা, তাদেরকে আমাদের শ্রদ্ধা জানাতে চাই। আমরা অনেক বিষয় আলাপ করেছি, কিন্তু আমাদের যে মূল বিষয়টা, আমরা কিন্তু কখনোই ওই জায়গা থেকে সরে আসিনি। বিসেফ ফাউন্ডেশনের মূল বিষয়টা হচ্ছে যে এন্টায়ার সাপ্লাই চেনে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা তৈরি করা। খাদ্য তৈরির নিশ্চয়তা হয়েছে এমন কথা আমরা বলি না, বাট আমরা নিরাপদ খাদ্যের নিশ্চয়তা নিয়ে আমরা কাজ করছি। আমরা চাই যে ফ্রম ফার্ম টু ফোর্ক আমাদের নিরাপদ খাদ্যটা নিশ্চিত হোক, আমাদের কৃষি চেইনটা নিরাপদ খাদ্য সুলভ হোক, আমাদের স্ট্রিট ফুডটা নিরাপদ খাদ্য সুলভ হোক। এই সব নিয়ে আমরা কাজ করব। তো যেমন আমরা ইতিমধ্যে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি, আমরা আরো কথা বলতে পারি। আমাদের সামনে যে কথাগুলো হতে পারে, যেমন আমি বলছি যে আমরা কৃষকের সঙ্গে বাজার সংযুক্তি নিয়ে আমরা অনেক কথা বলেছি, কিন্তু আমরা এইটা নিয়ে আরো একটু এগোতে পারি। এবং আমার কাছে যেটা মনে হয়, কৃষকের সঙ্গে বাজার সংযুক্তির অনেকগুলো ওয়ে রয়েছে।
তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল এন্ড ইম্পর্টেন্ট লিঙ্কটা হচ্ছে যে কন্ট্রাক্ট ফার্মিং। কন্ট্রাক্ট ফার্মিং করে কিন্তু আমি আমার কৃষকের সঙ্গে সংযুক্তিটা বাড়াইতে পারি, কৃষকের দামের ন্যায্যতা দিতে পারি, এবং আমরা কন্ট্রাক্ট ফার্মিং করলে পরে আমরা হচ্ছে কি যে আমাদের নিরাপদ খাদ্যের নিশ্চয়তাটা আমরা করতে পারি যদি আমরা সেইভাবে কমার্শিয়াল কন্ট্রাক্ট ফার্মিংটা করতে পারি। আমরা করতে পারি যে ফার্ম টু প্লেট কিভাবে এনশিওর করব, আমরা সেফ ফুডকে কিভাবে এনশিওর করব উৎপাদনের শুরু থেকে প্লেট পর্যন্ত। এইভাবে আমরা মানে খুব বিস্তারিত ভাবে আমরা শস্য নিয়ে আলাপ করতে পারি, আমরা মৎস্য নিয়ে আলাপ করতে পারি, আমরা লাইভ স্টক নিয়ে আলাপ করি, এই জায়গাগুলো আমরা আলাপ করতে পারি। ইতিমধ্যে আমরা অনেক আলাপ করেছি এবং আমরা আজকে আমাদের যেটা উদ্দেশ্যটা আমরা আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের সঙ্গে যে সকল সুধীজন যুক্ত রয়েছেন আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে বলুন যে রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে এবং বিসেপ এর ম্যান্ডেট অনুসারে আমরা যারা এখানে আছি আমরা আর কি কি ধরনের কাজ করলে, কি কি ধরনের নিয়ে আমরা আলোচনা করলে দেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে এবং আলটিমেটলি আমাদের কৃষির কমার্শিয়ালাইজেশনের দিকে আমরা যেতে পারবো, এই বিষয়গুলো নিয়ে আপনারা আমাদেরকে মতামত দেন, আমরা এগিয়ে যেতে থাকি। আপনারা জেনে খুশি হবেন যে ইতিমধ্যে আমাদের সঙ্গে অনেক গণ্যমান্য ব্যক্তি যুক্ত হয়েছেন। আমাদের পরিকল্পনা কমিশনের সদস্য সফটওয়্যার রহমান সাহেব যুক্ত হয়েছেন, আমাদের এসএআই এর কি বলে যে আনসারি ভাই উনি জড়িত হয়েছেন, এরকম অনেক বড় বড় মানুষ যুক্ত হয়েছেন। তাদের কথা আমরা শুনেছি, তাদের কথা শুনে আমরা রীতিমতো আমরা প্রতিদিনের কথাটাকে আমরা রেকর্ড করি, নোট করি, প্রসিডিংস আকারে করি এবং এর চাইতে মূল প্রতিপাদ্য বিষয়গুলো আমরা স্ব জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমরা কৃষি মন্ত্রণালয়ে দিয়েছি, আমরা ড্যামের জন্য ড্যাম আমাদের কাছে চেয়েছে যে ড্যাম আমাদের এই আলোচনা থেকে যেসব পয়েন্টগুলো এসেছে কি কি বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি আমরা সেইগুলো লিপিবদ্ধ করেছি। আমাদের সঙ্গে এসেছিলেন A2I মানে প্রধানমন্ত্রীর দপ্তরে থেকে যে অফিসটা চালানো হয়, অ্যাক্সেস টু কি বলে ইনফরমেশন, ওই প্রজেক্টটা থেকে মানিক মাহমুদ সাহেব এসছেন। ওনারা আমাদের কাছ থেকে বলেছেন যে আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারি, কৃষকের সঙ্গে কিভাবে আমরা আরো নিবিড় যোগাযোগ করতে পারি সেইগুলো নিয়ে আমরা প্রোফর্মা তৈরি করছি, যেখানে আমরা দেব সেখানে করলে আমরাও হয়তো সেখানে কাজ করার সুযোগ পাবো, কিছু টেকনোলজি অ্যাসেম্বলি করার সুযোগ পাবো। আজকে জাহিদ ভাই এসছেন, আমি যদি সব সময় নেই তাহলে হবে না, জাহিদ ভাইকে কিছু অবশ্যই বলবেন উনি। তো আপনারা যারা আজকে শুনছেন বা ভবিষ্যতে যারা শুনবেন আপনারা আমাদেরকে কিছু ধারণা দিন, আমরা যে বিষয়গুলো নিয়ে বিসেপ আমরা নিজেরা কাজ করতে পারি এবং আমাদের যে ডেইলি টক শো গুলা হয় এই টক শোতে যাতে আমরা রেগুলার আপনাদের উত্থাপিত বিষয়গুলো নিয়ে যেগুলো জাতির জন্য প্রযোজ্য হবে আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে পারি এবং আমরা মানে রেসপেক্টিভ জায়গাগুলোতে পৌঁছে দিতে পারি, এই সক্ষমতা যেন আমরা তৈরি করতে পারি সেই বিষয়ে আমাদেরকে সহায়তা করবেন, আমাদেরকে ধারণা দিবেন। আপাতত এইটুক বলে আমি এখানে শেষ করছি। জাহিদ ভাই আপনি কিছু বলেন এখন। ধন্যবাদ। আসলে ব্যাপার হচ্ছে যে অনেক সময় হয় কি যে অনেক ক্রাইসিস বিভিন্ন অপরচুনিটিও তৈরি করে, কারণ আমাদেরকে বুঝতে হবে সেই অপরচুনিটি গুলো আমরা কিভাবে আপনার ইউটিলাইজ করব। মোর্শেদ ভাই যেটা বলছিলেন একটু আগে যে মানুষ গ্রামে ফিরে যাচ্ছে এবং এই যে নিরাপদ খাদ্যের যে আপনার এক ধরনের তাড়না অনুভব করছে, শিক্ষিত শহুরে যে শ্রেণীটা এখনো শহরে আছে তাদের একটা বড় অংশ তাদের সাথে গ্রামের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে। এমনও হতে পারে যে আপনার নিরাপদ খাদ্যের উদ্যোক্তা এই ধরনের একটা ক্রাইসিস থেকে তৈরি হবে ভ্যালু চেনের প্রত্যেকটা জায়গাতে, একেবারে উৎপাদন থেকে সরবরাহ থেকে স্টোরেজ থেকে শুরু করে বিপণন পর্যন্ত এই প্রত্যেকটা ধাপে আমরা যেটা আমাদের যেটা কাজ সেটা হলো যে আমরা বিভিন্ন এটাকে পুরো জিনিসটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা, বিশেষ করে আপনার এর সায়েন্টিফিক, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল যে ডাইমেনশনটা আছে সে পুরো একটা একটা জাস্ট আমি খাদ্য উৎপাদন করলাম একেবারে মানে তাকে কি বলবো যে মানে নিরোগ একটা খাদ্য উৎপাদন করলাম তার মানেই যে খাদ্য
নিরাপদ খাদ্য নিশ্চিত হলো তা না, অথবা আমি হাত মুখ ধুয়ে পরিষ্কার প্লেটে নিয়ে খাবারটা নিয়ে বসলাম, তার মানে যেটা নিয়ে সেটা নিরাপদ এবং আমি খাচ্ছিও সেটা নিরাপদ তা না। এই প্রসেসের সঙ্গে অনেকগুলো অ্যাক্টর আছে, যে অ্যাক্টর গুলো নিয়ে আমরা কথা বলেছি, যে অ্যাক্টর গুলোর অনেককে আমরা আমাদের এখানে আলোচনায় নিয়ে এসেছি। কেউ উদ্যোক্তা, কেউ সিদ্ধান্ত মানে পরিকল্পনা প্রণেতা, কেউ সিদ্ধান্তের সাথে জড়িত, কেউ রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার সাথে জড়িত। এই যে নানান ফিল্ডের বড় বড় অ্যাক্টর যারা আছেন তাদেরকে নিয়ে এসেছি। এখন যেটা দরকার, এবং এগুলো ডকুমেন্টেড হয়েছে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা একটা জায়গায় খুব দুর্বল যেতে হবে, সেটা হলো যে কোনো কিছু ডকুমেন্ট করা ইন ব্ল্যাক এন্ড হোয়াইট। আমাদের 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 লেখাটাকে একটু দেরিতে বের হয়, অথবা বেরি হয় না, কথা অনেক আমরা বলি। কিন্তু আমাদের এই প্রক্রিয়ার একটা ইউনিকনেস হচ্ছে যে আমরা হোয়াট এভার উই সেড ডিসকাস, সে সবগুলো ডকুমেন্টেড আছে, এবং এগুলো নিয়ে কাজ হচ্ছে, এগুলো নিয়ে আমরা সুপারিশ আকারে দিচ্ছি, অথবা প্রস্তাবনা আকারে দিচ্ছি, অথবা এগুলো আমাদের আম, ভবিষ্যৎ করণীয় কি সেগুলো সেগুলো আমরা বলছি। কাজেই এখন আমাদেরকে ভাবতে হবে যে ওয়েল, একটা আহ, মানে ওয়েব কি করে তৈরি করা যায়। এই যে আমাদের সঙ্গে আমাদের আলোচনায় যারা অংশগ্রহণ করেন, যারা মন্তব্য দেন, প্রশ্ন রাখেন, অনেকটাই হচ্ছে যে এখনো পর্যন্ত অবস্থার কারণে, পরিস্থিতির কারণে এক ধরনের ডিস্টেন্স মেনটেন করে এক ধরনের সমর্থনের জায়গাটা আছে, অনেকের আগ্রহ আছে বলেই তিনি এখানে হয়তো সরাসরি কথা বলেন না, কিন্তু তিনি শোনেন এবং তার মতামত অনেক সময় দেন, অনেক সময় দেন না। অনেক সময় অনেক প্রাসঙ্গিক বিষয়গুলো সম্পর্কে কথা বলেন, যে আপনারা যখন এটা বলছেন তখন এইটা কেন বলেন না। হ্যাঁ, আবার অনেকে বলেন যে এইটা কি বিসে ফাউন্ডেশনের ম্যান্ডেটের মধ্যে পড়ে কিনা যে বিষয়ে এটা নিয়ে কথা বলছি। আমাদেরও ইয়ে আছে যে এই প্রক্রিয়ার ভিতরে একেবারে নিরেট প্রফেশনালিজম আমরা আহ, এখনো হয়তো ওই ধরনের ম্যাচিউরিটি বা ওই ধরনের এগুলো আমরা এখন আসি নাই। কিন্তু আমরা আমাদের এই চলার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি একটা জায়গায় নিজেরা পৌঁছার, একটা জায়গায় এই যে কমিউনিটি যারা আছে, যারা এই উৎপাদন বিপণন প্রক্রিয়াজাতকরণের সঙ্গে জড়িত, তাদেরকেও ওই ধরনের ইয়েতে উদ্বুদ্ধ করা, এক ধরনের একটা সামাজিক এবং এবং পেশাগত একটা আন্দোলনের জায়গাতে তৈরি করা। আমরা হয়তো ভবিষ্যতে আরো সুনির্দিষ্ট হব, আরো খুব স্পেসিফিক হব, এবং আরো যেটা আমরা আমরা বলি যে হার্ড হিটিং হব। আমরা একেবারে পয়েন্টে যে আঘাত করব। আমি আমি মনে করি যে আমরা উই ডোন্ট হ্যাভ এনি মানে ইয়ে মানে কি বলবো, যে আমাদের কারো আশীর্বাদ অথবা কারো মানে আপনার কি বলবো, যে অনুরাগ বিরাগ, এর সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই। আমরা যেটা বলার সেটা বলবো, আমরা যেটা মনে করব যে না, দিস ইজ নট গোয়িং টু সার্ভ দ্য নেশন, আমরা সেটাকে ওইভাবেই বলবো। এই ধরনের বোল্ডনেস এই এই প্রফেশনালদের মধ্যে তৈরি হয়েছে, আছে বলেই আমরা একত্রিত হয়েছি। কাজে আগামীতে আমরা এটাকে আরো কি করে আরো শার্প করা যায়, সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আমি এটুকু মনে করি। আপনাদের যারা দেখছেন এবং যারা ইয়ে করছেন, তাদের সমর্থন, তাদের পরামর্শ, এগুলো আমাদের জন্য একটা মূল্যবান পাথর হবে। ধন্যবাদ। আমরা আবারও আলোচনা করতে পারবো। হ্যাঁ, একটা জিনিস আমরা প্রথম থেকে যেটা ইয়া করছি, চিন্তা ভাবনা করেছি যখন টকশো আরম্ভ হওয়ার আগে সময়ে, যে আমরা এর থেকে একটা ডকুমেন্ট তৈরি করবো লোকজনের
যে আমাদের সাথে যারা আছেন বিজ্ঞ এবং লার্নেড লার্নেড বলেন। না শোনা যাচ্ছে না, আচ্ছা বন্ধ হয়ে গেছিল। তাদের যে মতামত গুলি এগুলি আমাদের রেকর্ড করা আছে, আমরা এইগুলি দিয়ে আমরা একটা প্রসিডিংস আকারে তৈরি করবো, করতেছি অলরেডি, এটা তৈরি করবো। করার পরে আমরা হয়তো কি আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মাসে একটা সেমিনারের বা ডিসকাশনের আয়োজন করবো। এটা হলো আমাদের ইয়া। এর মধ্যে আমরা যেটা এখন আজকে যেটা আমরা চিন্তা ভাবনা করতেছি যে এই যে যদি করোনা বা কোভিড-19 যখন শেষ হয়ে যাবে। শুনতে পাচ্ছেন? আমি কিন্তু শুনতে পাচ্ছি না। আমার কথা আমরা শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছি আপনার কথা। আচ্ছা, তো কোভিড-19 যখন আশা করি ইনশাল্লাহ এই বছরের এন্ড অফ দ্য ইয়ার এটা থাকবে না, কিন্তু এই যে একটু আগে আমাদের মুর্শিদ সাহেব বললেন বা জাহিদ ভাই বললেন যে এই যে একটা সমাজের একটা রিলোকেশন চলতেছে, শুধু খালি শহর থেকে গ্রামে যাচ্ছে তা না, অনেকে কিন্তু দেশের বাইরে থেকে চলে আসতেছে। তাদের উপরে তাদের সাথে নিয়ে যদি আমরা কৃষি এবং এদের প্রথম তাদের কর্মসংস্থান হবে গিয়ে কৃষিতে, এটাই হলে গিয়ে খুব সহজলভ্য। এবং অনেকেরই ওই যে বলতেছিলেন যে তাদের ফান্ড বা অনেক সময় ফান্ড আসছে অথবা ফান্ড গভর্নমেন্ট থেকে নিলেও বা ব্যাংক থেকে নিবে, এই যে জিনিসগুলি নিয়ে তারা যদি নতুন লাইফ স্টার্ট করে, হ্যাঁ, তাহলে আমাদের একটা নতুন দিগন্ত আসবে। সেই দিগন্তটা হলো গিয়ে, আর এটা যদি সেফ ফুড হয় তাহলে এটা দেশে তো হবেই হবে, ইভেন বিদেশে এক্সপোর্ট করার এবং ফার্দার ইয়া না, আমাদের মালয়েশিয়ানরা কিন্তু বাংলাদেশে আসে না চাকরি করতে। এককালে তারা আসতো, সাউথ এশিয়ার লোকজন অনেকেই আসতো, এখন তারা আসে না, কারণ তাদের ওখানে এরা কর্মসংস্থান তারা এত সুন্দরভাবে করছে। থাইল্যান্ডের লোকজন অনেক, আমি নিজেই না বহু থাইকে এই দেশে আসে ইয়া করতে দেখছি, আমার সাথে লেখাপড়া করতো এগ্রিকালচার ইউনিভার্সিটি, আমার এক বন্ধু ফাংশন। তা যাই হোক, এখন আমাদের এই দেশ থেকে মানুষ অন্য দেশে যাওয়ার চেয়ে তাদেরকে যদি আমরা ট্রেনিং দিয়া যদি আমরা ক্যাপেবল করতে পারি, তাইলে তারা আবার নতুন লাইন পেরে ফেলবে, বিজনেস লাইন, ভ্যালু চেন লাইনটা খালি দেশের আর খাবার প্রোডাকশন আর প্লেট ইয়ে না রাখা এটাকে ইন্টারন্যাশনাল দিকেও না বিস্তৃতি করে দেবে। এই জন্যই না আমাদের ভবিষ্যতে যে কাজগুলি হবে সেইগুলি হবে যে এই দেশে সেফ ফুড প্রোডাকশন করতে, স্যানিটারি এবং ফাইটো স্যানিটারি মেজারগুলি স্ট্রেংথেন করতে এগুলি দরকার হবে। হ্যাঁ, এগুলি কিভাবে করা যায়, আমাদের যে ইয়া ধরুন প্যাকিং, প্যাকিং একটা বিরাট জিনিস, কিন্তু আমাদের দেশে আমাদের গার্মেন্টসের যদি প্যাকগুলি এখন দেখেন এক্সেলেন্ট, মানে ইন্টারন্যাশনাল মার্কেটে গেলে অ্যাট্রাকটিভ হয়। কিন্তু এই জিনিসটাই যদি আপনার ফুড প্রসেসিং যে ফুডের প্যাকিং গুলি দেখেন বাংলাদেশ থেকে যখন যায়, সেইগুলি এত অ্যাট্রাকটিভ না। এগুলির উন্নতি করা যেতে পারে ভবিষ্যতে। আমাদের নতুন এক্সপোর্টের চিন্তাধারা নিয়ে আসতে হবে, নতুন প্রোডাক্ট ইয়া করতে হবে। আমাদের দেশের জন্য অনেক কিছু আছে, কেরওয়ান কোম্পানি ইয়ার থেকে চিনির থেকে তারা ইয়া অ্যালকোহল তৈরি করতো, এটা ওয়ার্ল্ড ওয়াইড নাম করা ছিল। বৎকার মধ্যে রাশিয়ার মধ্যে খুবই স্ট্রং এবং সারা দুনিয়া বিক্রি করতো। পাকিস্তান আমলে, পাকিস্তান তখন মুসলমান পুরাপুরি মানে কনজারভেটিভ রাষ্ট্র, কিন্তু তারাও না অ্যালাউ করে দিয়েছিল। আমাদের দেশে অনেক নিউ প্রোডাক্ট, রাইস বেস, ভাতের উপর ভিত্তি করে অনেক প্রোডাক্ট আছে, অ্যালকোহলিক প্রোডাক্ট হয়। আমাদের স্কিল ডিস্ট্রিক্টে আছে, আমাদের যত উপজাতিরা আছে তারা ব্যবহার করে। এইগুলি রিফাইন করে যদি আমরা নতুন লাইন করে দিতে পারি, তাহলে প্রচুর আমাদের বৈদেশিক মুদ্রা আসবে অল্প। ভ্যালু এডিশন 100, 1000,
তো এইসব চিন্তা ভাবনা নিয়ে আমরা ভবিষ্যতে হয়তো আলাপ আলোচনা করতে পারি। আমাদের যে ইয়ারা আছে, শ্রোতা আসবে, আমাদের যারা এই বক্তা আসবে, ওনাদেরকে দিয়েও না আমরা এইসব জিনিসগুলি আমরা করতে পারি। আর আমাদের দেশে অনেক আছে ন্যাচারালি প্রডিউস অনেক আছে, যেমন মনে করেন ওই যে সি উইড একটা খুব নিউট্রিশাস ফুড, কিন্তু এটাকে আমাদের দেশে কক্সবাজারে বিশেষ করে টেকনাফের ওইসব এলাকায় প্রচুর হয়, কিন্তু এই জিনিসগুলি প্রসেস করার মতো অবস্থা আমাদের এখনো ঠিক মতো হয়নি। এগুলি আমরা আরো করতে পারি। সেই ফুডের ধরুন আছে এই যে ক্র্যাব, যেটা কাঁকড়া প্রচুর বাংলাদেশ বিদেশে যাচ্ছে, $18 থেকে $20 এক কিলো, এবং এইটা ভ্যালু এডিশনের মধ্যে না, এটা ফার্দার আরো বড় করা যায়, কিন্তু সেই জিনিসগুলি আমাদের এখানে নতুন করে সিম ইন্ডাস্ট্রি, এটা একটা লাভজনক ব্যবসা আমাদের দেশে, এবং এটাকে আরো ইমপ্রুভ করা যেতে পারে। সেই তদুপরি আমাদের যে এই ইঞ্জিনিয়ার হ্যান্ডিক্রাফট, যেটা হস্ত কাজ, হাতের কাজ, এইগুলি বিভিন্ন দেশে প্রচুর যায়। আমার বাড়ির পাশে একটা এনজিও আছে, ঠিক আমার ওয়ালের পাশে, দীপশিখা, ওরা বছরে কয়েক $1 মিলিয়ন ওই যে হস্তশিল্প ইউরোপে তারা রপ্তানি করে। তো এইসব জিনিসগুলি আস্তে আস্তে না আমাদের চিন্তা করতে হবে, এবং ভবিষ্যতে আমাদের লোকজনের কর্মসংস্থান করতে হলে এই COVID-19 চলে যাওয়ার পরে যে কর্মসংস্থান, এইটা আমাদের এগ্রিকালচারে হতে, এবং সেইভাবে আমাদের হয়তো আশা করি আমরা বিসে ফাউন্ডেশন এই ব্যাপারে ভবিষ্যতে চিন্তা ভাবনা রাখবে। মাঝখানে একটু টেকনিক্যাল অসুবিধা, আমি শুনতে পাচ্ছিলাম না কাউকে, তারপরে আবার রিভিজিট করলাম, নতুন করে লিংক করলাম। যাই হোক, কিছু শোনা বাদ হয়েছে। আমার একটা দুটো পয়েন্টস আছে, যদি আপনি একটু কথা বলেন সে বিষয়ে। একটা হলো অন্যতর আলোচনা হচ্ছে, আমরা এটা করি নাই, যে করোনা সিচুয়েশনের জন্য সারা পৃথিবীব্যাপী খাদ্যের ব্যাপারে একটা নতুন চিন্তা ভাবনা আসছে, বিশেষ করে আফ্রিকা, যেসব জায়গায় আমাদের এটা বিশেষ কর্মসংস্থানের জন্য, যে একটা তো বিভিন্ন জায়গায় মানুষ ফিরে আসছে, আমাদের যারা প্রবাসী, যারা শ্রমিক শ্রেণীর যারা মানুষ ছিল, তাদের জন্য একটা অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। সেটা হলো, বলা হয় যে যেসব, আমার দেশ তো ছোট, আফ্রিকার অনেক বড় বড় দেশ আছে যাদের অনেক ল্যান্ড পতিত আছে, সেই সব জায়গায় তারা বলছে কন্ট্রাক্ট ফার্মিং এর জন্য এক ধরনের চিন্তা ভাবনা হচ্ছে, এটা কূটনৈতিক পর্যায়েও হচ্ছে। এটাকে আমার মনে হয় শক্তিশালী করা দরকার। একজন বলছিলেন, বিদেশি একজন একটা কূটনীতিক, যিনি আমাদের প্রবাসী আমার দেশের, উনি বলছিলেন যে 40 লক্ষ লোকের এই যে আফ্রিকা 2-3টা দেশে, সে ব্যাপারে কথাবার্তা আগাচ্ছে, সেটা যদিও এখনো মানে ফাইনাল পর্যায়ে যায় নাই, যে প্রায় 40 লক্ষ লোকের কৃষিজীবী যারা কৃষক, তাদের কর্মসংস্থান সেখানে হতে পারে। আমাদের অবশ্যই আমাদের দেশটা এত ছোট এবং এত মানুষ, যে মানুষ তাদেরকে আমরা অ্যাকোমোডেট করতে পারবো না আমাদের দেশের সব এগ্রিকালচার, কিন্তু প্রবাসে অবশ্যই আমাদের একটা বড় খাত, যে খাতের থেকে আমাদের মূল ইনকামটা আসে। আর একটা আছে গার্মেন্টস, এই দুটো তো মূল আমাদের ইনকামের সোর্স। এই দুটো, একটা তো আসলে খুবই অবস্থায়, খারাপ অবস্থায় রয়েছে, গার্মেন্টসটা আস্তে আস্তে রিগেন করছে, কিন্তু এটা কবে হয়, এটা কিন্তু মাঝে মাঝে রিস্কের মধ্যে পড়ে যেতেই পারে, কারণ বিশ্বব্যাপী মন্দা হলে বিভিন্ন কারণে এটার টু মাচ ডিপেন্ডেন্সটা খুব একটা ভালো না। তাছাড়া বলা হয় যে গার্মেন্টস এর যেটা আমদানি নির্ভরতা কিন্তু কম না, কারণ প্রায় 60-70% কিন্তু এটা অনলি 30% ভ্যালু এডিশন হয়। এখন সেক্ষেত্রে আমাদের ডাইভার্সিফিকেশন তো অবশ্যই দরকার। এই ডাইভার্সিফিকেশনের একটা অঞ্চল মনে করি, যে আমি যেটা বললাম, যে প্রবাসে যারা শ্রমিক যারা ফিরে আসছেন, তাদেরকে এগ্রিকালচার ট্রেনিং দিয়ে, বিশেষ করে ভালো এগ্রিকালচার যদি ট্রেনিং পান তারা দেশে, সেখানে বাইরে যেতে গেলে কিন্তু একটা মিনিমাম লেভেলের একটা এডুকেশন দরকার হবে, এবং কিছুটা এগ্রিকালচার ট্রেনিংও দরকার হবে, প্রাতিষ্ঠানিক কিছু, তারপরে কিছু ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার তো আছে, সেগুলো ব্যাপারে কিছু প্রতিষ্ঠানগত একটা আমরা হয়তো সে বিষয়ে কিছু কথা বলতে পারি। দ্বিতীয় আরেকটা বিষয় আমার কাছে যেটা খুব বেশি মনে হয়, সেটা হলো যে প্রাণ এরিয়াও বলছিলেন যে যারা বিদেশে রপ্তানি করেন যেসব খাদ্যদ্রব্য, আমাদের যেসব লিমিটেড ফিউ কোম্পানি আছেন যারা বিদেশে মানে পণ্য রপ্তানি করেন, খাদ্য পণ্য,
তারা বলছিলেন যে তাদের একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় যে তোমাদের কি গ্যাপ আছে নাকি ওখানে। এখন গ্যাপটা না থাকার কারণে কিন্তু তারা মূল মার্কেট যেগুলো মেইন স্ট্রিম মার্কেটে তারা ঢুকতে পারে না। এই জায়গাটায় আমাদের গ্যাপ যে সরকারও বলছেন, এখন শোনা যাচ্ছে যে সরকার মিনিস্ট্রিতে তারা নাকি একটা এগুলো করেছে, তারা সারা দেশে গ্যাপের ইয়ে বাস্তবায়ন করবে। এটা দীর্ঘদিন যাবত আপনারা শুনছেন, এবং বিসিএফ এর কিন্তু এ ব্যাপারে আপনারা জানেন যে 11 সাল থেকে আমরা প্রথম কাজটা যেটা করছিলাম সেটা হলো যে গ্যাপের একটা ডকুমেন্ট তৈরি করে সরকারের কাছে দিয়ে নেগোশিয়েট করা, এবং এটা নিয়ে আমরা বারবার অনুষ্ঠানও করেছি, তাদের সঙ্গে কথাবার্তা বলেছি। আমি চাই যে আমাদের এই দুটো জায়গা আমার তরফে একটা ইন্টারেস্টের জায়গা, যে এই কৃষকদেরকে যাদেরকে আমরা এই সম্ভাবনা তৈরি হয়েছে সেই সম্ভাবনায় কৃষকদেরকে, আমাদের বাংলাদেশের কৃষকদেরকে কিভাবে তৈরি করা যায় এবং এই সম্ভাবনার জায়গাটা গ্রহণ করা যায়। আর এই গ্যাপের ব্যাপারটা অবশ্যই এটা নিরাপদ খাদ্যের সঙ্গে আমাদের একটা খুবই সংশ্লিষ্ট একটা বিষয়। এটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমাদের মানে আমাদের দেশের জন্যও যেমন নিরাপদ খাদ্য নিশ্চিত করা কঠিন, তেমনি বিদেশের যে রপ্তানি যে ভালো মার্কেটটা না পেলে কিন্তু দেখা গেছে যারা রপ্তানিকারক তারা বলেন যে তারা এমন জায়গায় রপ্তানি করেন সেখান থেকে সত্যিকারের ইনকাম আসে না। কারণ ওই একটা নিচে মার্কেট, যাকে বলে নিচ মার্কেটে তারা এগুলো করেন, এবং সেখানে একটা ভালো অবশ্যই রিটার্নটা তারা পান না এবং উৎসাহিত হতে পারেন না। সেই জন্য আমার মনে হয় দুটো জায়গা, এগুলো অনেকগুলো আছে, এই দুটো জায়গা অবশ্যই আমাদেরকে একটু স্পেশালি আমরা যদি বিসেপ থেকে একটু চিন্তা ভাবনা করি এবং এটা স্পেশালি ড্রাইভ নিই, সেখানে কিছু কন্ট্রিবিউট করতে পারবো বলে আমাদের মনে হয়। যে আমি আমি আপনাদের কাছে এই আলোচনার জন্য এটা ছাড়লাম। অন্যান্য আমার দু একটা বিষয় আছে, আমি বলবো পরে। আপনারা বলুন, please। আমি বলেন, এবং এই বিষয়ে আমি দর্শকদের মতামত চাই যে দর্শকরা এই বিষয়টা কিভাবে দেখেন, যে তারা কিভাবে আমাদেরকে অ্যাডভাইস করতে পারে মইদুল ভাই, কিভাবে আগাতে। মইদুল ভাই, আমাদের নিয়মিত উনি অলরেডি একটা প্রশ্ন রেজ করছেন যে কৃষি মন্ত্রণালয় থেকে একটা গ্যাপের প্রোটোকল তৈরি করা হয়েছে। হ্যাঁ, বলেন, আপনারা যারা আছেন একটু ইয়ে করে মিউট করে রাখেন, আপনারা অন্যদেরকে মিউট করে রাখেন। এরকম একটা আচ্ছা, অমিত ভাই রেডি হোক, তার মধ্যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেকগুলো হ্যালো আনিস ভাই, বলবো আমি একটু। আচ্ছা, আমি একটু বলি, আনিস ভাই বোধহয় ইয়ে করতে পারছে না। সেটা হচ্ছে যে অনেকগুলা কিন্তু কমেন্ট আসছে যে মন্ত্রণালয় থেকে গ্যাপের যে ডকুমেন্টের উপরে মতামত চেয়েছে। আমার মনে হয় অন্য যে কোনো বিষয় বাদ দিয়ে বিসিএফ এর এখন প্রথম যে কাজটি করা উচিত সেটি হচ্ছে এই ইস্যুটাকে আগামী 2 দিনের মধ্যে আমাদের যে বিষয়গুলো আছে, আমাদের মধ্যে যারা এক্সপার্ট আছেন এই বিষয়ে তাদের মতামতের ভিত্তিতে আমাদের সুপারিশগুলোকে মন্ত্রণালয়ে দেওয়া। এই যে আমাদের সাইফুল আজম খান, উনার মন্তব্য আছেন, এবং আরো বেশ কয়েকজন আছেন যারা এই ইয়েগুলো আমাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছেন। সুতরাং আমার মনে হয় যে অন্য যে কোনো আলোচনার আগে পূর্ব শর্ত হিসাবেই আমাদেরকে এখন এই গ্যাপ ডকুমেন্ট ফাইনাল হওয়ার আগে আমাদের মতামত সেখানে দেওয়া উচিত। এবং কারণ একবার যদি এটা পলিসি হিসাবে নিয়ে নেওয়া হয়, তারপরে এটাকে আমরা রিভাইজ করতে চাইলে বা কোনো পরিবর্তন আনতে চাওয়াটা খুব সহজ হবে না। সুতরাং আমার মতামত হচ্ছে আজকের এই আলোচনার মধ্য দিয়ে কিভাবে আগামী 2-1 দিনের মধ্যে গ্যাপ ডকুমেন্টের একটা পর্যালোচনা করে আমাদের মতামত দেওয়া যায় সেই উদ্যোগটি নেওয়ার জন্য। ধন্যবাদ। আচ্ছা, গ্যাপ নিয়ে তো ক্যান আই সে সামথিং, যে দুটো বিষয় ভাই ইয়ে করলেন, গ্যাপ নিয়ে যেটা বলার সেটা তো মোর্শেদ ভাই মন্তব্য করলেন। আমি অন্য প্রসঙ্গটা ইয়ে করি, আমি এর মধ্যে জনাব প্রণব সাহারও একটা মন্তব্য দেখলাম। প্রবাসে বাংলাদেশি শ্রমিক এবং আপনার প্রবাসেই কৃষি উদ্যোক্তা হিসাবে আমাদের কাজ করার সম্ভাবনা, আমি এইভাবে দেখি জিনিসটাকে। তাহলে আলোচনা
প্রণব সাহ বলেছেন যে দু ধরনের শ্রমিক আছে, দক্ষ এবং অদক্ষ। যারা দক্ষ তাদেরকে নিয়ে খুব একটা ভাবনা নেই, কিন্তু যারা অদক্ষ তাদেরকে দক্ষ করে তোলা এবং তাদেরকে পুনঃনিয়োগ করা। থার্ড একটা সম্ভব জায়গা আছে, যে জায়গাটা আরো ভয়াবহ, সেটি হচ্ছে কমপ্লায়েন্সের জায়গাটা, হিউম্যান রাইটসের জায়গাটা। রাইট। আমি ভয় পাই এই ধরনের উদ্যোগে আপনার যে এগ্রিকালচার কলোনি যেগুলো হয়েছিল এর আগে, ধরেন সেই যে সময়ে দাস প্রথা চালু ছিল, আপনার রাবার প্ল্যান্ট, আপনার এই রকমের বিভিন্ন আমেরিকাতে শস্য ক্ষেত ওই করা, সেখানে দাসদেরকে নিয়ে যে কাজ করানো এবং যে ভয়াবহ জীবনটা শুরু হয়েছিল, আমরা আমাদের প্রবাসী শ্রমিকদেরকে নিয়ে তাদের স্বার্থ রক্ষায় যে ব্যর্থতা এবং যে দুর্নীতির প্রমাণ রেখেছি, তাতে এইটা লুফে নেওয়ার, এই ধরনের একটা সুবর্ণ সুযোগ লুফে নেওয়ার জন্য অনেককেই পাওয়া যাবে, যে তারা বিভিন্ন জায়গাতে দীর্ঘমেয়াদী আপনার জমি লিজ বা কিনে নেওয়ার জন্য চুক্তি করবে। আমরাও খুব গদগদ হয়ে তাদেরকে সাহায্য করব। সরকার, সরকারি যত রকমের মেশিনারিজ আছে, তারা পার্সু করে অন্য দেশের সাথে, রাষ্ট্রের সাথে এই ধরনের একটা চুক্তি করবে। বিশাল একটা এগ্রিকালচার মানে এলাকা এগ্রিকালচারের জন্য পাবো, আর এই দেশ থেকে লোক নিয়ে যে কৃতদাসের মতো খাটাবো, ওই জায়গাটাতে কেউ কথা বলবে না। কাজে হিউম্যান রাইটস এর জায়গাটা আমাদেরকে ওইখানে যতখানি সম্ভাবনা আছে, ওখানে যতখানি সেই সম্ভাবনা, সেই সম্ভাবনার চাইতে আমি ওখানে যে, বানাবে। হ্যাঁ, ওখানে যে মানবাধিকার, ওখানে যে ইয়েটা হবে, সেইটার বিষয়টা আমি, কেন ইকো হচ্ছে কেন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। কি হচ্ছে হ্যাঁ, তো এই দুবলার চরের উপরেও এক সময় আমরা স্টাডি করেছি। আমরা যখন ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং, মাইগ্রেশন এগুলো নিয়ে কাজ করেছি, সেই সময় আমাদের বন্ধু এবং আমার এক সহকর্মী দুজনকে নিয়ে ডুলাভাঙা বলে একটা স্টাডি করিয়েছিলাম দুবলার চরে। সেই ডুবলার চরে মানবতার জীবনের যে যে মানে এক ধরনের কৃতদাস জীবনের যে কাহিনী, এইটি আমরা বের করে এনেছিলাম। দুবলার এখন মানুষ যাওয়া আসার কারণে অনেকটা হয়ে গেছে, যে যেখানে আপনার এই মৎস্য চাষিরা কাজ করে তার ঠিক পাশেই এখন আপনার কোস্ট গার্ডের অফিস আছে। এই ধরনের নানা কারণে হয়তো দুবলার এখন অনেকটা বিপদমুক্ত। কিন্তু এত এই এই যে একটা সময় যখন ছিল দুবলার একটা আইসোলেটেড আইল্যান্ড ছিল, সেই সময়ে মানুষের যে মানে দুর্ভোগ, মানুষের যে দাসত্বের জীবন, সেইটা কয়জন জেনেছে বা কয়জন জানতো, সেটা একটা বড় প্রশ্ন। এখন কথা হচ্ছে যে আমরা বিদেশে এই ধরনের অর্থ এবং শ্রম বিনিয়োগ করব, সেখান থেকে লাভ আসবে, সেই লাভের মুষ্টিমেয় কয়েকজন খাবে, অথচ সেগুলোর হবে রক্তাক্ত ইতিহাস। ওখানে ওখানে মানুষকে কৃতদাসের মতো ব্যবহার করা হবে, কার কোনো প্রতিকার হবে না। আপনি এই সাম্প্রতিক একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই যে আমরা রাষ্ট্র হিসাবে বা হিসেবে কতখানি দায়বদ্ধতা নিয়ে কাজ করি। ধরেন মালয়েশিয়াতে যে শ্রমিক মোর্শেদ ভাই আছেন এখানে, হ্যাঁ, উনিও এক সময় এই শ্রমিকদের, প্রবাসী শ্রমিকদের মানে অধিকার নিয়ে কাজ করেছেন, করেছেন। আমারও সুযোগ হয়েছে ওই কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করা। মালয়েশিয়াতে যেটা হতো যে আপনার তাদের কোনো গ্যারান্টি ছিল না, আমাদের রাষ্ট্র থেকেও এই শ্রমিকদের স্বার্থ রক্ষার কোনো দায়িত্ব নেওয়া হতো না। বলা হতো যে ল অফ দ্য ল্যান্ড হলো ওইখানে আমাদের করা কিছু, মালয়েশিয়ার আইনের মধ্যে আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য উইপেন যেগুলো ব্যবহার করা হতো আমাদের শ্রমিকদের এগেন্সটে। সেইখানে যদি কারো চাকরি চলে যেত, অথবা কাউকে যদি বের করে দেওয়া হতো, অথবা কাউকে যদি নির্যাতন করা হতো, রাষ্ট্র সেখানে কখনো হস্তক্ষেপ করে না। কারণ এশিয়ার মতো কিছু অর্গানাইজেশন ছিল, আমাদের বাংলাদেশে কিছু
উদ্যমী মানুষ ছিল, এই সমস্তগুলো নিয়ে প্রমাণ হিসাবে যে রাষ্ট্রে মানে ওখানকার আইনকেও যে চ্যালেঞ্জ করা যায় সেইটাকে প্রমাণ করার জন্য ওইখানে একটা বা দুটো ফ্যাক্টরিতে এরকমের শ্রমিকদেরকে ছাঁটাই করা হয়। তাদের অনেকেই ফিরে আসে, অনেকেই ওখানে মানবতার জীবনযাপন করে। মামলা করা হয় মালয়েশিয়াতে এই শ্রমিকদের পক্ষে। বাংলাদেশি কোনো প্রতিষ্ঠান নয়, মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠান বাংলাদেশি শ্রমিকদের হয়ে মামলা করে। আমি হয়তো একটু সময় নিচ্ছি, কিন্তু আপনাদেরকে বুঝাই যে এর পরিণতি কি হতে পারে। সেই মামলায় একেবারে ফেডারেল কোর্ট এই শ্রমিকদের পক্ষে রায় দেয়। আমার মনে আছে ঢাকাতে আমরা অনুষ্ঠান করে এই প্রতিটি ক্ষতিগ্রস্ত শ্রমিকের প্রত্যেককে 2 লাখ 2.5 লক্ষ টাকার ক্ষতিপূরণের ক্যাশের চেকের টাকা তাদের হস্তান্তর করেছি। হ্যাঁ, এবং সেই অনুষ্ঠানে আমার থাকার সুযোগ হয়েছে। কিন্তু বাংলাদেশ এমবাসি বলেন, লেবার আপনার কি লেবার কাউন্সিলর বলেন, এই বলেন, কারো কোনো সমর্থন কখনো কোনোদিন পাওয়া যায়। দে ওয়ার্ক ফর দ্য এমপ্লয়ার, অথবা তাদের কোনো অ্যাক্সেস ছিল না, কোনো কারণে হয়তো তারা ভীত ছিলেন বা কি ছিলেন, এগুলো নিয়ে তারা কথা বলতেন না। আমরা এখন যে মিডল ইস্টে যখন নারী শ্রমিকদেরকে পাঠানো হয় তখন আমরা ভয়েস রেজ করেছিলাম যে আমাদের পূর্ব অভিজ্ঞতা বলে যে রাষ্ট্র খুব দুর্বল ভূমিকা পালন করে। এই মিডল ইস্টে যখন মেয়ে শ্রমিকদেরকে আমরা পাঠাবো তার কনটেক্সটটা বুঝতে হবে। এই একই এলিগেশনে আপনার ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, এখানকার যে মহিলারা কাজ করতেন তাদেরকে উজ্জ্ব করে এই দেশগুলো। তারা এখানে অ্যাবিউজের শিকার আমরা হচ্ছে। সেফ ফুডে ফিরে আসি ভাই। আমি দাঁড়ান, হ্যাঁ আমি সেফ ফুডে আমরা বিসেফে ফিরে আসি। দাঁড়ান, আমি সেফ ফুডেই যাব। আমি আগে আপনাকে বলছি যে কেন যাওয়ার আগে আমাদেরকে সতর্ক হতে হবে। উনি যে দুটো প্রস্তাবের একটা প্রস্তাবের তা আজকে বাংলাদেশের রেমিটেন্সে রক্তর দাগ লেগে আছে, কেউ এটা নিয়ে কথা বলি না। ওখানেও বাংলাদেশ থেকে আমরা যদি এরকমের এগ্রিকালচারাল ফার্মিং এর জন্য আমরা যদি এটা করি, পর্যাপ্ত সতর্কতা যদি না নেই, তাহলে এই যারা এই কাজগুলো করেছে তারা নতুন একটা ফর্মে ওখানে যে এই কৃষি উদ্যোক্তা হিসেবে কাজ করবে, রাষ্ট্রীয় পুরস্কার পাবে, প্রচুর ফরেন কারেন্সি আসবে, এরকমের অনেক কি হবে। কিন্তু ওখানে হিউম্যান রাইটস ভায়োলেশন হবে, এই কথাগুলো আমরা হয়তো আজকে সমর্থন করছি। ওখানে ইয়েস, ইটস এ গুড কনসেপ্ট। যদি সেই ধরনের অ্যাকাউন্টেবল গভর্নেন্স থাকে, সেই ধরনের স্ট্রং ফরেন পলিসি থাকে, সেই ধরনের স্ট্রং আমার যদি মানে এগুলো মনিটরিং এর ব্যবস্থা থাকে, তাহলে পরে ওটা সম্ভব। আর যত সম্ভাবনাই থাকুক, এদেশের মানুষকে যদি আপনি মানে স্লেভারির পথে আবার না নিয়ে যেতে চান, তাহলে ওইটা নিয়ে একটু আস্তে ধীরে কথা বলুন। অবশ্যই আপনার ধন্যবাদ আমাদের জাহিদ ভাই। আমি সংক্ষেপে বলি যে আসলে তো সম্ভাবনা, আমরা তো সরকারের কাছে ফিরে যাই, বুঝছেন না, সরকারকে তো করতে হবে এগুলো। মহিলাদের ব্যাপারটা তো একেবারে নেগেটিভ। আমরা বলি যে সরকার এই জায়গাটা ব্যাপকভাবে ফেল করেছে, যে তারা মানে যেখানে সবাই উদ্যোগ করছে সেখানে তারা নিয়ে গেল মেয়েদেরকে এবং তাদেরকে এবং এইভাবে একটা ভালনারেবল সিচুয়েশনে ফেলে দিল এবং দায়িত্ব নিচ্ছে না। এটা তো একেবারে আনএক্সেপ্টেবল একটা জায়গা। কিন্তু এই রেফারেন্স দিয়ে আমরা তো মানুষের কর্মসংস্থানটাও লাগবে। এখন আমাদেরকে তো এই জায়গাতে ফিরে আসতে হবে। আমাদের এই সম্ভাবনার জায়গাগুলো এগুলো বাংলাদেশের মধ্যে থেকেও তো মারা যাচ্ছে, বুঝছেন না, তার যে কর্মসংস্থান না থাকে সুযোগগুলো নিতে হবে। কিভাবে নেবেন সেটা হলো কথা। আচ্ছা, আমরা আমাদের এই সতর্কতা সহকারে এই কথাগুলো বলা দরকার। ভাই আমাদের তো সময় প্রায় শেষ, আপনি এখন এটা ক্লোজ করলেন। আমরা নেক্সট টাইম আমরা আরো বড় আলাপ করবো। মানে ভ্যালু চেইন নিয়ে কাজ করে। ভ্যালু চেইনের মূল উপাদান একটা হচ্ছে যে আপনার মার্কেট ডেভেলপমেন্ট, একটা হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট। তো আমি এখানে
মিলাত হয়েছে, মিলাত 1990 থেকে প্রাকটেন্টলি বলে যে কমিউনিটি এন্টারপ্রাইজ নিয়ে কাজ করছে। গত 25-30 বছর সে কিন্তু একটা বড় রকমের একটা মার্কেট তৈরি করেছে, বড় রকমের একটা প্রোডাক্ট তৈরি করেছে। এই কাজগুলা করতে যে মানে প্রাইভেট সেক্টর বহুত সাফারিং করতে হচ্ছে, জায়গায় দাঁড়িয়ে গেছে। এবং এইটা রেপ্লিকেশন হচ্ছে শুধু ফিশে না, এটা রেপ্লিকেশন হচ্ছে টপসে, এটা রেপ্লিকেশন হচ্ছে আপনার লাইভ স্টকে হচ্ছে। কারণ আমি একটু ফিরে আসি যে দিস ইজ অ্যান অপরচুনিটি, যে আমি বিদেশের মাটিতে যদি বিশাল এলাকায় একটা কন্ট্রাক্ট ফার্মিং এর অফার নিয়ে আমরা কন্ট্রাক্টে যেতে পারি, ইটস এ মার্কেট, ইটস এ প্রোডাক্ট। এই দোষটা কিন্তু ভ্যালুশনের না, দোষটা হচ্ছে আমার 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 কি বলে এটা যে মনিটরিং এর, আমার পলিসিও প্রভাব দিচ্ছে। বিদেশে যে শ্রমিকরা কিভাবে থাকবে, রাষ্ট্র কি বলে যে দূতাবাস গুলো কি কাজ করতে ক্লিয়ারলি ডিফাইন্ড, বাট আমরা ঠিক মতো কাজ করি না। আমাদের জায়গাটা ওইখানে যে সরকার যাতে কাজ করে, আমাদের নাগরিক হিসেবে ওই জায়গাটাতে একটা সরকারকে একটা মানে বারবার মনে করে দেওয়া, একটা সরকারের সক্ষমতা বাড়ানোটা ওই জায়গায় একটা কাজ করেছে। প্রণবদার আমি আরেকটা উনি বলেছেন যে বিদেশ থেকে যে অদক্ষ শ্রমিকগুলো আসতেছে তাদের নিয়ে কি করা হবে, এইরকম একটা কথা মনে করেছেন। আমি একটু বলি যে বিদেশে কিন্তু প্রচুর প্রবাসী লোক থাকেন, যারা প্রায় বেশিরভাগই দেশের মধ্যে, তাদের আয়ের একটা বেশিরভাগ অংশ তারা লগ্নি করেন কোথায়, কৃষিতে। এবং কৃষির দুইটা মেন খাতে করেন, একটা হচ্ছে যে আপনার গাভী লালন পালন বা ক্যাটল রিয়ারিং, আরেকটা হচ্ছে যে ফিশে তারা করেন। তো ওই যে লোকগুলা এসছে, আমরা যদি তাদের ক্যাপাসিটি বিল্ড করতে পারি, তাদেরকে ট্রেনিং দিতে পারি, তার ক্যাপাসিটি বিল্ড করতে পারি, কি করে তাদেরকে যদি আবার ওই কাজগুলাতেই লাগাইতে পারি, ডেইরি রিয়ারিং এ, আপনার ফিশ রিয়ারিং এ লাগাইতে পারি, আমার মনে হয় যে একটা ভালো কাজ হবে। রাষ্ট্রের এখানে কোনো বড় দায়িত্ব আছে, এখানে লাইভস্টক ডিপার্টমেন্ট রয়েছে, এখানে ডিওএফ রয়েছে, তাদের উচিত এই লোকগুলোকে আইডেন্টিফাই করা, সক্ষমতা বাড়ানো এবং ওই জায়গাগুলোতে ইনভলভ করানো। ধন্যবাদ। মহিদুল ভাই। মহিদুল ভাই এখন শেষ করে দিন, আমরা তো সময় প্রায় শেষ। আমাদের শেষ করতে হবে। আমার মনে হয় যে আমি এদের বলছিলাম যে যদি ওই মোর্শেদের কিছু বলার থাকতো, কিন্তু মোর্শেদ যে দেখছি না, আমাদের 1 ঘন্টা পূর্ণ হয়ে গেছে, আমরা আজকের মতো শেষ করতে পারি। আর যদি বার্নিং কোনো ইস্যু না থাকে, তবে আমরা রেজা ভাইকে অনুরোধ করতে পারি যে তিনি আমাদেরকে একটা কোনো সমাপনী বক্তব্য দিয়ে এটা যদি আপনি শেষ করে দেন। পরে আমরা আরেকদিন আলাপ করতে পারি, এটা শুরু হইলো আজকে। রেজা ভাই, ওকে, আচ্ছা। রেজা ভাই দেখতে পাচ্ছেন? বলেন প্লিজ। মহিদুল ভাই, আপনি শেষ করে দেখেন, রেজা ভাই ছিল না তো মাঝখানে? না, রেজা ভাইকে দেখতে পাচ্ছি সিনারিতে, সেই জন্য সিনে দেখতে পাচ্ছি, সেজন্য বললাম। উনি শুনতে পাচ্ছেন না। উনি তো বন্ধ করবেন, আসলে তো আমাদের বন্ধ করার নাই, তো বন্ধ করার হাত তো না। ওনার ভয়েস শোনা যাচ্ছে না, ওনার ভয়েস শোনা যাচ্ছে না। রেজা ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি না কিন্তু।